আজকে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলবো, বিশেষ করে সাম্প্রতিক কিছু অস্থিরতা নিয়ে। একটা সরকারি প্রতিবেদন আর বেশ কিছু আর্থিক তথ্য থেকে যে চিত্রটা বেরিয়ে এসেছে তা বেশ উদ্বেগজনক। প্রথমে একটা সংখ্যা দিয়েই শুরু করা যাক, যা রীতিমতো পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। সরকারি এক প্রতিবেদন থেকে পাওয়া এই বিশাল অঙ্কটা এক নাটকীয় অর্থনৈতিক সংকটের গল্প বলছে। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা জানব এই চাঞ্চল্যকর তথ্যটা কিভাবে সামনে এলো, তারপর দেখব কোন রাজনৈতিক পরিবর্তনের কারণে এটা প্রকাশ করা সম্ভব হলো। এরপর আমরা প্রতিবেদনের গভীরে যাব, দেশের ক্রমবর্ধমান ঋণের পাহাড়টা দেখব এবং সবশেষে সামনের কঠিন পথটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো গল্পের শুরুটা হচ্ছে এর পরিণতি দিয়ে, এমন এক আবিষ্কার যা সারা দেশে অর্থনৈতিক আত্মসমালোচনার জন্ম দিয়েছে। এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই আজকের পুরো আলোচনা, আর এর উত্তরটা লুকিয়ে আছে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্যে। আচ্ছা, তাহলে এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে? এই অর্থনৈতিক রিপোর্টটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের পেছনের কিছু ঘটনা জানতে হবে, যা এই প্রতিবেদন তৈরির পথ খুলে দিয়েছিল। দেখুন, একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের কয়েক মাসের মধ্যেই একটা বিশেষ কমিটিকে খুব জরুরি একটা দায়িত্ব দেওয়া হয়, আর তা হল অর্থনীতির উপর একটি শ্বেতপত্র তৈরি করা। তাহলে এই শ্বেতপত্র বা হোয়াইট পেপার জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা একটা সরকারি গভীর বিশ্লেষণমূলক রিপোর্ট। এর উদ্দেশ্য হল কোনো জটিল বিষয়কে, যেমন এক্ষেত্রে দেশের আর্থিক অবস্থাকে সবার সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। তো এই কমিটির প্রায় ৪০০ পাতার রিপোর্টে কি বলা হয়েছে? বলা যায় এটা ছিল গত ১৫ বছরের অর্থনীতির এক ভয়াবহ চিত্র। রিপোর্টের মূল খণ্ডেদাস্তাসমূহ কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। এখানে শুধু টাকার অঙ্কই নয়, বরং দুর্নীতিটা কতটা পদ্ধতিগতভাবে হয়েছে সেটাও বলা হয়েছে। অবৈধ অর্থ পাচার থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের পদ্ধতিগত দুর্নীতি পর্যন্ত সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আর এর বাস্তব প্রভাবটা দেখুন এই সংখ্যাটাতে। দেশের উন্নয়নের জন্য যে টাকাটা বরাদ্দ ছিল তার একটা বিশাল অংশই, প্রায় ৪০% দুর্নীতি আর অনিয়মের কারণে নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য যা খুঁজে পেয়েছেন তা বোঝাতে খুব শক্ত ভাষা ব্যবহার করেছেন। তিনি এমন একটা ব্যবস্থার দিকে ইঙ্গিত করেছেন যেখানে স্বজনপ্রীতির বদলে প্রাতিষ্ঠানিকভাবে চুরিই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। দেশ যখন অতীতের দুর্নীতি নিয়ে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই কিন্তু আর একটা নতুন আর জরুরি সমস্যার সামনে এসে হাজির হল, আর সেটা হল সরকারি ঋণের এক বিরাট উল্লম্ফন। এমনকি যে সংস্কারপন্থী অন্তর্বর্তী সরকার এলো, তারাও কিন্তু একটা ভাঙা অর্থনীতি আর কম রাজস্বের চাপে পড়ে আগে যে কোনো সরকারের চেয়ে ১ বছরে বেশি ঋণ নিতে বাধ্য হয়েছে। আর এই যে বিশাল ঋণের বোঝা, এটা আসছে কোত্থেকে? দেখুন, দেশের ভেতর থেকেও আসছে, আবার বিশ্বব্যাংক বা IMF-এর মতো বিদেশি উৎস থেকেও আসছে। মানে চাপটা চতুর্দিক থেকে। সুতরাং আসল বিষয়টা হলো এই ঋণের বৃদ্ধিটা। গত ১.৫ দশকের ঋণের বোঝাটা কিভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেখুন। এটা যে কোনো নতুন সরকারের জন্য একটা পাহাড় সমান চ্যালেঞ্জ। তো এখন যেহেতু নতুন একটা সরকার এসছে, ফোকাসটা রোগ নির্ণয় থেকে সরে চিকিৎসার দিকে যাচ্ছে, আর চ্যালেঞ্জগুলো কিন্তু বিশাল। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ নতুন সরকার একদিকে বিশাল দেনার বোঝা আর অন্যদিকে অনেক কম আয়ের মধ্যে আটকা পড়েছে। এর মধ্যেই আবার সরকারি বেতন বাড়ানোর চাপ আর সাধারণ মানুষের ওপর উচ্চ মূল্যস্ফীতির বোঝা তো আছেই। এই স্লাইডটা মূল সমস্যাটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে। একদিকে আয় হচ্ছে অনেক কম, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে, আর অন্যদিকে বড় বড় প্রকল্পের দেনা শোধ করার সময় এসে গেছে। মানে আয় আর ব্যয়ের মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, নতুন সরকার কি এই দুর্নীতি আর বাড়তে থাকা ঋণের চক্রটা ভাঙতে পারবে? একটা নতুন অর্থনৈতিক ভবিষ্যৎ কি গড়া সম্ভব? এর উত্তরের ওপরই কিন্তু বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে।